নমস্কার। অংশুমালী আয়োজিত বিশেষ অনুষ্ঠান সেতু সঞ্চার নিয়ে আমি স্বপন রায় আবার এসেছি। আজ আমার সঙ্গে আছেন এক তরুণ কবি ফরিদ সিফাতুল্লাহ। ফরিদ বাংলাদেশ বিমান সংস্থায় কাজ করেন, এটা তো তার কাজের পরিচয়, কিন্তু তিনি মূলত কবিতা লেখেন। এছাড়াও তার কিছু গদ্য লেখার অভিজ্ঞতা আছে, পত্রিকা সম্পাদনার অভিজ্ঞতা আছে। আমরা সব গল্প শুনবো আজকে, সব কথা হবে। তার আগে আমি আনুষ্ঠানিকভাবে কবি ফরিদকে স্বাগত জানাচ্ছি সেতু সঞ্চারে। ফরিদ, স্বাগত। ধন্যবাদ স্বপনদা। আচ্ছা, এইবারে আমি যেটা তোমায় বলবো সেটা হচ্ছে যে তোমার একটা স্বপরিচিতি মানে একটা ইন্ট্রোডাকশন আর কি, তুমি নিজের একটা দাও, সেক্ষেত্রে যারা আসবেন তাদের একটা সুবিধা হয়। প্লিজ। হ্যাঁ, আমি আসলে এই খুব বেশি লাইভ প্রোগ্রাম করিনি এর আগে। তমালদা ওইকের একটা প্রোগ্রামে আমাকে ডেকেছিল এই শুরুর দিকে, করোনা কাল যখন শুরু হলো ঠিক সেই সময়টায়। তো খুব বেশি কমফোর্টেবল ফিল করছি না আর কি, মানে এই যে যন্ত্রপাতি, একটা কিছু সামনে ক্যামেরা, কোন দিকে তাকাবো না, এগুলো নিয়ে একটা বিব্রতকর অবস্থা। যাই হোক, তো আমার পরিচয় দেই। যারা অংশুমালী দেখছে এই অনুষ্ঠান, আমি নিয়মিতই দেখে থাকি। আর অংশুমালী অনুষ্ঠানটা আমার খুব পছন্দ, কারণ এখানে স্বপনদার উপস্থাপনাটা আমার খুব ভালো লাগে। খুব শান্ত ধীর একটা উপস্থাপনা, যেটা অন্য লাইভ প্রোগ্রামগুলোতে দেখা যায় না। হইচই চেঁচামেচি থাকে, সেগুলোতে ঠিক একটা শান্ত সৌম্য একটা রূপ পাওয়া যায় না। এই জন্য এটা ভালো লাগে, এটাই আমি দেখার চেষ্টা করি। আমাকে কি পরিষ্কার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, তুই বলো। হ্যাঁ, আমি ফরিদ সিফাতুল্লাহ। আসলে আমার নাম আমার বাবা রেখেছিল মোহাম্মদ ফরিদ আলী। আমার বড় ভাইয়ের নাম মোহাম্মদ ফরকান আলী। তো আমি লেখালেখি করতে এসে চিন্তা করলাম যে নামগুলো একটু লেখালেখির মানে জাতি ওঠানোর মতো করে রাখা যায় কিনা। সে কারণে অনেক ভেবেচিন্তে দেখলাম যে আমার নামের সাথে আমার বাবার নামটাই যুক্ত করে দিই, তাহলেই বরং লেখালেখির নামও হলো আর আমার বাবার নামটাও আমার সাথে থেকে গেল, ফরিদ সিফাতুল্লাহ। সে কারণেই আমি নিজে লেখালেখির জন্য নামটা রাখলাম। আর বাবার প্রতি আমার একটা শ্রদ্ধা ভক্তি আছে, বিশেষ এই কারণে যে আমার যে সাহিত্য শিল্পের প্রতি অনুরাগ, এটা আসলে আমার বাবার থেকে পাওয়া। বাবার কাছে গল্প শুনেছি। ওনার জন্ম ব্রহ্মপুত্র নদীর তীরে কুড়িগ্রাম অঞ্চলে। সেখানে সন্ধ্যেবেলা উনি পুঁথি পাঠ করতেন এবং চারপাশে গোল করে মানুষজন বসে তার পুঁথি পাঠ শুনতো। আমরাও শুনেছি ছোটবেলায়। সেই পুঁথি পাঠের একটা প্রভাব আমার মধ্যে থেকে গেছে। যাই হোক, তো আমি আমার দেশের বাড়ি রংপুর জেলায়, আমি ঢাকাতে থাকি, বাংলাদেশ বিমানে চাকরি করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে, যেটা কূটনীতিবিদ হবার কথা ছিল আসলে আমার এই স্নাতক এবং স্নাতকোত্তর পাঠ শেষ করবার পরে। কিন্তু আমি তা না করে আমি বাংলাদেশ বিমানে চাকরিতে জয়েন করেছি, নিতান্তই পেটের দায়ে বলতে হবে। আর লেখালেখি সাথে যুক্ত আসলে খুব সাম্প্রতিক সময়ে বলতে গেলে, আমি যখন স্কুলে পড়ি ক্লাস 5-এ বা 6-এ, ওই সময় আমি টুকটাক খুব কচি হাতে ছড়া কবিতা লিখেছিলাম। আমাদের রংপুরের স্থানীয় একটি পত্রিকা ছিল দৈনিক দাবানল, এখনো মোটামুটি টিকে আছে পত্রিকাটা বোধহয়। সেই পত্রিকাটায় আমি আমার লেখা প্রায় ছাপা হতো সেই 85-86 সালের দিকে। এরপরে আমি যখন
মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। যে সময়টায় আমার খুব উর্বর সময়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সাহিত্য শিল্প চর্চার যে সুযোগ ছিল অবারিত, দেশের শীর্ষস্থানীয় সাহিত্য শিল্পের লেখক কবিদের সাথে আমার একটা যোগাযোগ ঘটবার সুযোগ ছিল, কিন্তু সেই সময়টা আমি কাজে লাগাতে পারিনি। আমি বলতে গেলে বিপথগামী হয়ে গিয়েছিলাম, এরকমই বলতে হবে। আমি খুব বাজে একটা জীবন চক্রে আবদ্ধ হয়ে গিয়েছিলাম বিশ্ববিদ্যালয় জীবনে। আমার অধীত বিষয় সম্পর্কে, আদর্শ সম্পর্ক বিষয়ে খুব বেশি পড়াশোনা করা হয়ে ওঠেনি, আর অন্য বিষয়গুলো সম্পর্কেও জানা হয়ে ওঠেনি। আমার আসলে আমি যতটুকু জানি লেখালেখি বা পড়াশোনা, বিশ্ব সাহিত্য, সভ্যতা, ইতিহাস, দর্শন, জীবন, এগুলো আমি রংপুরে থাকা অবস্থাতেই যা পড়াশোনা করেছিলাম সেটাই। এরপরে আর পড়াশোনা তেমন এগোইনি। ঢাকায় এসে আমি খুব বেশি করে মানুষের সাথে, মানে খুব গঠনমূলক মানুষের সাথে আমার ওঠা বসাটা হয়ে ওঠেনি। পরে আমি চাকরিতে জয়েন করে 2014 সালে আমি তখন কক্সবাজারে চাকরি সূত্রে, সেখানে আমার এক বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ভ্রাতার সাথে দেখা হলো। উনি আমার বিশ্ববিদ্যালয়ে আমার বিষয়েই পড়াশোনা করেছেন, সাইফুল ইসলাম চৌধুরী। তো উনি একটা পত্রিকা সম্পাদনা করেন কক্সবাজারে, দৈনিক পাটখালি। তো উনি বললেন যে তুমি আমার পত্রিকায় কলাম লেখো। তার পত্রিকায় কলাম লেখা শুরু করলাম। এটা দিয়েই লেখালেখির জগতে আবার ফিরে আসা। তারপর চট্টগ্রামের দৈনিক পূর্বদেশ পত্রিকায়, সেখানে কিছু কলাম লিখেছি বছরখানেক যাবৎ। এরপরে ইংরেজি দৈনিক, জাতীয় দৈনিক, ডেইলি অবজারভার, ডেইলি সান, বাংলাদেশ টুডে, এগুলো পত্রিকাতে টুকটাক লিখেছি। এই সমস্ত লেখালেখি করবার সূত্রেই কক্সবাজারের বেশ কয়েকজন কবির সাথে দেখা হলো। সিরাজুল হক সিরাজ, চমৎকার কবি। আমরা আসলে মানে রাজধানী কেন্দ্রিক, বড় শহর কেন্দ্রিক সাহিত্য চর্চা দেখে আসছি, তো মফস্বলে যে কত বড় বড় প্রতিভা রয়েছে এগুলো আমাদের জানা নেই, আমরা আসলে জানি না। তো আমি কক্সবাজারে সিরাজুল হক সিরাজকে দেখেছি, অসাধারণ একজন কবি। তিনি অনুপ্রাণিত করেন মানুষকে, নিজেও চমৎকার লেখেন। তো তার সংস্পর্শে এসে কবিতা লেখা শুরু করলাম। ভাবলাম যে আমিও চেষ্টা করে দেখি। একসময় তো লিখেছি ছোটবেলায়, আর কবিতা তো পড়া হয়ই প্রায়। তো সেই সূত্রে আবার কবিতা লিখতে শুরু করলাম। এভাবে লিখতে লিখতে 2018 সালে একটা কবিতার বই বের হলো, রোদ বুনি ছায়াপথে। আমাদের বাংলাদেশের একজন শীর্ষ কবি, জাতিসত্তার কবি বলি আমরা, মোহাম্মদ নুরুল হুদা। পশ্চিমবঙ্গেও উনি পরিচিত, আপনি হয়তো নাম শুনে থাকবেন। নুরুল হুদা ভাই আমার কবিতার বইটির ভূমিকা লিখে দিলেন ছোট্ট করে, বললেন যে ভালো লিখেছো। কিন্তু আমি এখন বুঝি যে এগুলো আসলে কোনো কবিতা হয়। তো আবার নতুন করে শিখছি মূলত তরুণদের কাছ থেকে, আপনাদের কাছ থেকেও শিখছি, গুরুজনদের কাছ থেকে, স্বপন দা, উমাপদ কর, আপনাদের কাছ থেকেও শিখছি। কিন্তু তরুণদের কাছ থেকে মূলত আমি শিখছি, কারণ এই সময়ের কবিতা লিখছি তরুণরাই। বেশ, কবিতার বাস্তবতা ঘটছে তরুণদের। আমরা একটা পর্যায়ে অব্দি এলাম, আরেকটু পরে আমি আবার কিছু প্রশ্ন নিয়ে তোমার কাছে যাব। তার আগে কিছু অতিথি এসছেন, তাদেরকে স্বাগত জানাই। সেলিম আখতার পিয়াল, অরবিন্দ চক্রবর্তী, রাহুল গাঙ্গুলি, প্রদীপ চক্রবর্তী, রবীন বণিক, সবাই এবং সবাই তোমাকে শুভ সন্ধ্যা জানিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে, আমাকে জানিয়েছে, তোমাকেও জানিয়েছে। এবং আমি সবাইকে বলবো, সবাইকে স্বাগত জানাচ্ছি, সবাই সঙ্গে থাকুন। আমরা এবারে ফরিদের কিছু কবিতা শুনবো। ফরিদ, প্লিজ কবিতা পড়ো কয়েকটা। আচ্ছা, আমি খুবই কুণ্ঠিত বোধ করছি আমার কবিতা পড়ার, মানে আমার কবিতা ভালো লাগবে কিনা, তারপরে পড়ছি, যেহেতু পড়তেই হবে, অনুষ্ঠানটার ফরম্যাটটাই তাই।
স্বপনদা সেটাই আশা করেন। হ্যাঁ, একদম একদম পড়ো। আমি কটা কবিতা বলবো স্বপনদা? শুনতে পাচ্ছি না। প্রণব কুমার দে এবং শাহনাজ ইয়াসমিন এরাও এসছেন, এদেরকেও স্বাগত জানাচ্ছি। অনেক অতিথি এসছেন। তুমি তোমার বাছাই করে পড়ো না, 3-4টা কবিতা পড়ো, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, বলুন। কবিতা শোনার জন্যই তো অনুষ্ঠান, পড়ো। জি আচ্ছা, ঠিক আছে। আমি একটা পড়ছি কবিতা। আমার এই কবিতার নাম হচ্ছে ক্ষেত্র ও ফল। জ্যামিতিক চিহ্ন জন্মালো, কোথাও সাদা কোথাও কালো। জয়ের অনুপ্রাস বিশ্বজুড়ে, মগুলো কেমন যাচ্ছে উড়ে। বন্য আচার ধর্মালয়ে, পশুবৎ সব নিয়ে যাচ্ছে বয়ে। রেখাবিন্দু সরল তল, অজ্ঞেয় রাশি অসীম চল। আরেকটা কবিতা পড়ি, এটা হচ্ছে অম্বালিকা তোমার সাথে দেখা হবে না। দূর কৃষ্ণ গহ্বরীয় রহস্য, গ্রহান্তরের ঐহিক ছায়া মায়া। নরম কোমল শীতল অঙ্গ, দিকে দিকে চিকচিকে দৃষ্টি, অন্তপুরে বৃষ্টিশীলতা মুক্ত। আর কোনোদিন দেখা হবে না। তুমি যেখানে গেছো সেখানে আমাকেও যেতে হবে, তবু দেখা হবে না আর কোনোদিন। অদ্ভুত এক গান্ধব শরীর, জড়ালেই শান্ত প্রশান্ত অতলান্তিক। ভারত উত্তর দক্ষিণ, সকল দ্রাঘিমা অক্ষবৃত্ত সোম। ক্রোধহীন উত্তপ্ত মার্তণ্ড, জনিত শয্যাতে সূর্যপাতে। তোমাতে আমার সূত্রপাত, আনন্দ মঠে অবনমন। সেচ কার্য দ্বারা কৃষিকাজ, উত্থান ও বিশ্বালয় দর্শন। তুমি কই অবসানে? পাখিটির সাথে আর দেখা হবে না তার ফেলে যাওয়া পালকের। যে আলো জ্বেলেছিল জোনাকি, সে আলোর সাথে তার হবে না দেখা আর কোনোদিন। একই মহাজঠরে আবাস, তবু আমরা পৃথগণ্য আজ। তবু কেউ কাউকে আর ছোব না কোনোদিন, জানবো না কে কোথায়। আরেকটা পড়ছি। অনুশোধ। নতুন গজানো ডানায় উড়াল শুরু তাই, বাতাসের ঢেউয়ে নাচে যমুনার যমজ ভাই। উঠে এসেছে ঋগ্বেদের ঘুমন্ত পাতা ফুঁড়ে, তাণ্ডবে মণ্ডপেও রক্ষা নাই পৃথিবী জুড়ে। প্রকৃতি জবাবদিহি করে না মানুষের কাছে, তবু সকল উত্তর তার কাছে গচ্ছিত আছে। প্রজাপতিটি তোমার কাছে হতে পারে ক্ষুদ্র, কিন্তু তার প্রতি সামান্য অন্যায়ে প্রকৃতি রুদ্র। হতে পারে একটি ফড়িং একেবারে মূল্যহীন, তাই বলে তাকে তুমি বাস্তুচ্যুত করো যেদিন। কেঁদে বুক ভাসিয়ে তার মা বন্যা নিয়ে আসে, সে ক্রন্দনে পৃথিবী কেঁপে ওঠে ভয় তরাসে। দেউবা গাছের নিচে বুভুক্ষু মাছরাঙা ঠোঁট, অকারণে তোমার মন দিলে কেন জাগে চোট। তুমি যে হিংসার আগুনে জ্বালিয়ে দিয়েছ বন, সেই আগুন পাখি হয়ে পোড়ায় ধ্বংসের কেতন। তুমি শুধু মুখে বলো মরিতে চাহি না সুন্দর ভুবনে, ভালোবাসো কই ভুবনের ভাই বেরাদর চুম্বনে। তোমাকে তাই তাড়া করে ফেরে আগুন পাখি, হরিণের মা বলে কি করে তোকে বাঁচিয়ে রাখি। হরিণ আর প্রজাপতির মায়ের আছে 3 বোন, তোমার দুঃখিনী জননী ধরণী তাদেরই একজন। বাহ, আমরা কবিতা কিছু শুনলাম, আরো শুনবো। তো আরো কয়েকজন অতিথি এসছেন। তপন মুখার্জি এসছেন, মোহাম্মদ জুনাইদ এসছেন, চমৎকার আবৃত্তি। উনি শুভ সন্ধ্যা জানিয়েছেন। তপন বাবু, আপনাদের স্বাগত। তো আমার প্রশ্ন এই যে তোমার তুমি তো ছোটবেলাটা তোমার রংপুরে কেটেছে, তাই তো? রংপুরের তো সাহিত্য বেশ সমৃদ্ধ সাহিত্য, এবং সংস্কৃতির দিক দিয়ে রংপুর অনেক এগিয়ে। তো
এই সম্পর্কে একটু যদি জানাও, এবং তোমার ছোটবেলার স্কুল কোথায়, কলেজ কোথায়, এ সম্পর্কে একটু বললে ভালো লাগবে। একজন কবিকে জানতে গেলে তার শিকড়টা জানতে হয়। সেটাই অবশ্যই। আপনি যেভাবে শুরু করেছিলেন অনুষ্ঠানটি প্রথমেই, যে আপনি আমাকে বলেছিলেন তরুণ কবি, হ্যাঁ সেই তরুণ যেহেতু বয়সে, সেহেতু আমার সবগুলোই খুব সাম্প্রতিক। স্কুল কলেজ, এই রংপুরের জীবন, এগুলো সবই খুব সাম্প্রতিক আপনাদের তুলনায়। আমি রংপুর উচ্চ বিদ্যালয় নামে একটা স্কুল আছে, সেই স্কুলে ক্লাস 6-এ পড়েছিলাম 1 বছর। এরপরে আমি প্রায় 2 বছর স্কুলহীন ছিলাম। আমি কোনো স্কুলে পড়িনি, বিশেষ পারিবারিক কারণে আমার কোনো স্কুলে যাওয়া হয়নি। আমি যে স্কুল ছেড়ে অন্য কোনো কাজে যুক্ত হয়েছিলাম, আমার বাবা মা সেরকম যুক্ত করেছিল তাও নয়। আমি আসলে এমন একটা পরিবারে বড় হয়েছি, যে পরিবারে আমার বাবা মা আমাদের চূড়ান্ত স্বাধীনতা দিয়েছিলেন। আমাদের ঘুরে বেড়াবার, মানে মাঠে ঘাটে, বাইরে রাস্তায়, রাত্রি দিন, সকাল দুপুর, আমরা যে কোনো সময়, আমি দিনের পর দিন বাইরে ঘুরে বেড়াতাম। আমার বাবা খুব ছোট্ট করে হয়তো জিজ্ঞেস করতো যে কি রে, কই ছিলি এতদিন, এরকম এরকম একটা বাউন্ডুলের জীবন ছিল। তো হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, রংপুর সংস্কৃতির দিক থেকে, সাহিত্য শিল্পীর থেকে দিক থেকে বেশ সমৃদ্ধ। আমার মনে আছে, আমি রংপুর টাউন হলের পিছনে অভিযাত্রিক সাহিত্য সংস্কৃতি সংসদ বলে একটা সংগঠন আছে, খুব পুরনো, অনেক পুরনো। ওখানে আমি যেতাম, আমি স্কুলে থাকাকালীন ওখানে ওই সাহিত্য আসরে যেতাম, কবিতা পড়তাম। সেই কবিতাগুলো আমি হারিয়ে ফেলেছি। সেই কবিতাগুলো হয়তো কবিতা হয়ে ওঠেনি আজকের তুলনায়, কিন্তু তখনকার সময়ের জন্য তো সেগুলোই আমার লেখা ছিল। সেই কবিতাগুলো আমি আসলে হারিয়ে ফেলেছি এক দুর্ঘটনাক্রমে। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি, তখন আমি ওই নোটবুক ডায়েরিগুলো হারিয়ে ফেলেছি। তো সেই অভিযাত্রিক সাহিত্য সংস্কৃতি সংসদের কথা মনে পড়ে। ওখানে শহীদুর রহমান বিশু ছিলেন সাধারণ সম্পাদক, তারপরে আবুল বাশার, এডভোকেট আবুল বাশার, ওনারা সাহিত্য সংস্কৃতি চর্চা করতেন। রংপুরের যে সাহিত্য সংস্কৃতির যে কর্মকাণ্ড, সেগুলো আসলে ওই রংপুর টাউন হল কেন্দ্রিক। রংপুর টাউন হলের আগে, সামনে পেছনে ওখানে গণগ্রন্থাগার আছে, পাঠাগার আছে, পাবলিক লাইব্রেরি, জাদুঘর আছে, শহীদ মিনার আছে। ঠিক ওই জায়গাটা কেন্দ্র করেই আসলে রংপুরের সাহিত্য সংস্কৃতি চর্চা হয়ে থাকে। নাট্য সংস্থা আছে, বেশ কিছু নাটকের সংগঠন আছে। তো ওখানে আমার যাওয়া হতো। আমি খুব ভাগ্যবান যে ওই জায়গাগুলোতে ঘুরে বেড়াবার সময় সুযোগ পেয়েছি। তো সেগুলোর কথা মনে পড়ে। আর তারপরে আমি আসলে উচ্চ মাধ্যমিক পরে পড়াশোনা করেছি রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এটা আমাদের সামরিক বাহিনীর একটা প্রতিষ্ঠান, রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ওখানে আমি উচ্চ মাধ্যমিক পড়েছি। উচ্চ মাধ্যমিক পড়বার সময় আমি খুব গঠনমূলক ছিলাম পড়াশোনার দিক থেকে। লেখালেখির সাথে তখনও যুক্ত হয়নি, মানে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, যে তারপরে আর যুক্ত হওয়া হয়নি। নিজের কেরিয়ার, ভালো একটা চাকরি পাবার, ভালো পড়াশোনা শিক্ষিত হবার মোটিভেশনটা ছিল তখন বেশি করে। এরপরে তো ঢাকায় ইউনিভার্সিটিতে চলে এলাম। ঢাকা ইউনিভার্সিটির কথা কিছুটা বলেছি, যে অনেক বড় একটা সুযোগ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। সেখানে ভর্তি হয়েও আসলে সেই বিশ্ববিদ্যালয়ের পরিবেশটাকে কাজে লাগাতে পারে। একটা দুষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় মানে তরুণ কবিদের একটা সাংস্কৃতিক পীঠস্থানও বটে। কবিদের যারা নাটক করেন, গান করেন, একটা মিলনস্থল হয়ে ওঠে। বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা আসেন, এবং ওখানকার স্থানীয় যারা ঢাকার তারাও, এবং একটা কি বলে, একটা কনফ্লুয়েন্স, একটা মোহনায় সব পড়ে, মহাসমুদ্রে এসে সবাই মেশে, এবং অনেকে রাজনীতিতে জড়িয়ে যায়। ঠিক আছে, এতে কিছু করার নেই। দেখো, তোমার কথা শুনে শাহনাজ ইয়াসমিন লিখছেন, আমি মনে করি কবির মনের কথাগুলো গুছিয়ে লেখার নামই কবিতা। তবে হ্যাঁ, ছন্দ থাকলে ভালো হয়। কবিতা হয় কিনা সেটা বোধহয় ভাবা ঠিক হবে না।
ভালো লাগছে আপনার কবিতা। প্রদীপ চক্রবর্তী লিখেছে, ফরিদ ভাই একটি প্রশ্ন তোমার জন্য। একটি প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রভাব বাংলাদেশের কবিতার সিংহভাগ জুড়ে। সময়ের সঙ্গে সঙ্গে আমার যতদূর মনে হয় বাংলাদেশের কবিতা চর্চার অভিমুখ বেশ কিছু ক্ষেত্রে বদলে গেছে। ভাষার বিগঠন ও বহুস্তরীয় ভাবনা নিয়ে এখন নিরীক্ষামূলক চর্চা বেড়েছে নিঃসন্দেহে। বাংলাদেশের কবিতা চর্চার যে পরিবর্তনগুলো, তাকে কি চোখে দেখেন? এই বিকল্প চর্চার ভবিষ্যৎকে বাংলাদেশের নিরিখে? এই সম্পর্কে প্রদীপ, সম্ভবত প্রদীপ আসার আগে ফরিদ কিছুটা বলছিল, একটা সূচনা দিচ্ছিল যে কিভাবে তরুণ কবিরা এখন নতুন ভাবে লেখার চেষ্টা করছেন। তো ফরিদ তুই বলো, একটা কমেন্ট শুনলে প্রদীপদা খুব ভালো একটা প্রশ্ন করেছেন। মুক্তিযুদ্ধের যে মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধ, এটা আমাদের বাংলাদেশের শুধু কবিতা নয়, কবিতা, নাটক, গল্প, উপন্যাস, গান, সঙ্গীত, সমস্ত শিল্প সাহিত্যের জগতে বিশাল, মানে একক সর্ববৃহৎ অনুঘটক বলতে পারি। সবচেয়ে প্রভাব বিস্তারী, সবচেয়ে বড় বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ। এবং এখনো মুক্তিযুদ্ধের বিষয় উপরে লিখিত কবিতা, গান, গল্প, উপন্যাস প্রচুর বিক্রি হয় এবং স্বীকৃত হয়, আদৃত হয়, আমাদের পাঠক গ্রহণ করে। এখনো মুক্তিযুদ্ধের উপরে লেখা খুব ভালোভাবে গৃহীত হয়। এটা একটা বিশাল ব্যাপার। তবে একটা জিনিস আমি বলি, বাংলাদেশের কবিতার বাক বদলের ক্ষেত্রে মুক্তিযুদ্ধের যে ভূমিকাটা, সেইটা যখন স্বৈরতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত ছিল, বিশেষ করে 90 পর্যন্ত, যখন গণতান্ত্রিক সরকার এদেশে প্রতিষ্ঠিত ছিল না, যখন আমাদেরকে গণতন্ত্রের জন্য আন্দোলন করতে হয়েছিল, সেই সময়টাই মুক্তিযুদ্ধের চেতনাটা সাহিত্য শিল্পের জন্য যেভাবে প্রাসঙ্গিক ছিল, যেভাবে মুক্তিযুদ্ধের চেতনা আমাদেরকে আলোড়িত করতো কবিতায়, সাহিত্যে, ওই প্রসঙ্গটা কেমন যেন একটু ঝিমিয়ে পড়েছে। এখন গণতান্ত্রিক সরকার আমরা পেয়েছি, আমরা গণতন্ত্রে বসবাস করছি, যদিও এখন আমাদের গণতন্ত্র নিয়ে কিছু প্রশ্ন অনেকের মধ্যেই আছে, তারপরে তো আমরা মোটা দাগের গণতন্ত্রের মধ্যেই আছি। তো সেই কারণে এই যে মুক্তিযুদ্ধ যেভাবে অনুপ্রাণিত করেছিল 90 দশক পর্যন্ত, আমার মনে হয় 90 পরবর্তী সময়ে ওভাবে বাংলাদেশের কবিতার বিষয়বস্তু হিসেবে মুক্তিযুদ্ধ ততটা প্রবলভাবে নেই। এখন আমাদের দেশের তরুণ কবিদের লেখায় মুক্তিযুদ্ধ খুব বেশি দেখা যায় না। এটা অবশ্য আশার কথা নয়, আমার মতে এটা একটা বড় হতাশার কথা। আমাদের তরুণ প্রজন্ম, আমরা আজকে যারা লিখছি এদেশে, মুক্তিযুদ্ধকে খুব এড়িয়ে চলছি মনে হয় আমার। অথবা বলতে পারেন যে আমি অন্তত সন্তুষ্ট নই আজকের প্রজন্মের তরুণ কবি সাহিত্যিকরা মুক্তিযুদ্ধটাকে যেভাবে দেখছে বা যতটুকু তাদের লেখায় নিয়ে আসছে, আমিও সন্তুষ্ট নই। এর চেয়ে আরো অনেক ব্যাপক পরিসরে কাজ হওয়া উচিত। এখনো মুক্তিযুদ্ধের চেতনা প্রাসঙ্গিক, মুক্তিযুদ্ধের চেতনা এখনো এই দেশ গঠনের জন্য প্রয়োজনীয়, আমাদের নতুন সাহিত্য শিল্প রীতি তৈরি করার জন্য প্রয়োজনীয়। কারণ আমাদের সর্বসাম্প্রতিক আন্দোলন, বিদ্রোহ, দ্রোহের ঘটনা কিন্তু মুক্তিযুদ্ধ। যাক, যদিও আমরা এরপরে একটা ইভেন্টকে মনে রাখি, বলি 90-এর গণঅভ্যুত্থান, কিন্তু তারপরও সেটা তো নিশ্চয়ই 71-কে ছাড়িয়ে যায়নি। বেশ, এটা বোঝা গেল যে বাংলাদেশের যে সাংস্কৃতিক মানে স্বাধীনতার সময়ের থেকে এখন অবধি তার মূল ভরকেন্দ্রটা হলো মুক্তিযুদ্ধ। এটা বলা যেতে পারে। এবং ইয়ের একটা ক্ষোভ আছে বা একটা দুঃখ আছে ফরিদের, যে মুক্তিযুদ্ধের থেকে হয়তো বাংলার দেশের সাহিত্য কিছুটা সরে গেছে এই নতুন যারা লেখালেখি করছে। তো তিনজন এসছেন নতুন অতিথি, মমতা দাস, রুমা রায়, অসীম বিশ্বাস। তিনজনকে আমি স্বাগত জানাচ্ছি। অসীম বিশ্বাস লিখছেন, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এখনো ভারতবর্ষের সমস্ত বাঙালিকে অনুপ্রাণিত করে। আমার একটা কথা ফরিদ, যে মুক্তিযুদ্ধ তো আছেই,
সে থাকবেই। সমস্ত বাংলাদেশের, ইভেন এপারে আমরা যারা আছি আমাদেরও এখনো আলোড়িত করে, এবং ভাবলেই শিহরিত হতে হয় যে একটা দেশ সৃষ্টি হয়েছে বাংলা ভাষার জন্য, ধর্মের ভিত্তিতে নয়। ধর্মের ভিত্তিতে বাংলাকে ভাগ করা হয়েছিল, আর বাংলাদেশ দেখিয়েছে যে একটা ভাষা, বাংলা ভাষাকে নিয়ে একটা দেশ সৃষ্টি হতে পারে। সেখানে ধর্ম বিচার করে সে দেশটা হয়নি, এটা সারা পৃথিবীতে কোথাও হয়নি। অসামান্য কাজ। আর এর রেশ থাকবেই। কিন্তু ধরো রবীন্দ্রনাথও একটা বিশ্বযুদ্ধ, দুটো বিশ্বযুদ্ধ দেখেছিলেন, এলিয়েটও দেখেছেন, কিন্তু তারা শুধু বিশ্বযুদ্ধের কবিতা লেখেননি, তারা বিশ্বযুদ্ধ যেমন যুদ্ধের লেখাও লিখেছেন, তেমনি তার বাইরেও লিখেছেন। তো বাংলাদেশের এক কবি আবুল হাসান, আমার খুব প্রিয় কবি আর কি, খুব, তুমি জানো মাত্র 28 বছর বয়সে তিনি মারা যান। তার একটা কবিতা আমার হঠাৎ মনে পড়ছে, আমি পড়ি একটু। হ্যাঁ, তুমি পর্বতের পাশে বসে আছো, তোমাকে পর্বত থেকে আরো যেন উঁচু মনে হয়, তুমি মেঘে উড়ে যাও, তোমাকে উড়িয়ে দ্রুত বাতাস বইতে থাকে লোকালয়ে, তুমি স্তনের কাছে কোমল হরিণ পোষো, সে হরিণ একটি হৃদয়। ওই বাংলাদেশের, উনি 1975 সালে মারা গেছেন। ওই মুক্তিযুদ্ধের মধ্যে দাঁড়িয়ে, ওই সময় ওই প্রচন্ড স্পন্দনের মধ্যে দাঁড়িয়েও তিনি বলছেন, তুমি স্তনের কাছে কোমল হরিণ পোষো, সে হরিণ একটি হৃদয়। আবুল হাসান। তার মানে, কিন্তু আবুল হাসানের মুক্তিযুদ্ধ সম্পর্কে কবিতা প্রচুর আছে, তিনি এটাও লিখেছেন। ফলে তো এগুলো পাশাপাশি চলবে। আমি নিজেও জানি, যে তুমিও জানো, তুমি এর মধ্যে আছো, যে তরুণ কবিরা নানাভাবে নিরীক্ষা করছেন, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ সে নিরীক্ষার অঙ্গ হয়ে যাবে, এটা আমার বিশ্বাস, আমার মনে হয়। যাই হোক ফরিদ, এবার আমরা তোমার আবার আরো কবিতা শুনবো, আরো কিছু কবিতা পাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি যখন বললেনই, আমার একটা খুব প্রিয় কবিতা, আমি খুব পছন্দ করি এটা পড়তে, বঙ্গবন্ধুর উপরে লেখা, পিতা তুমি নেই। নরম কাদা জলে পা ডুবিয়ে শস্য বীজ বুনতে থাকা কৃষক, কাদা মাখা গায়ে উঠে আসে খালি পায়ে, পড়ে থাকে কর্ষিত জমি অবনন, জল ছলছল চোখে তাকিয়ে থাকে আকাশের দিকে সমতল ভূমি, সচকিত হয় মাঠের গরু মহিষ ছাগলের দল, ছেঁড়া ঘাস মুখে নিয়েই কান খাড়া করে তারা, ঠাওর করতে চায় দূর থেকে ভেসে আসা কান্নার সুর, থেমে যায় গাছতলায় রাখালের বাঁশি, নিস্তব্ধতা গ্রাস করে বিরান মাঠ, উঠানে থেমে যায় কিষানির পা, পড়ে থাকে সোনা রোদে শুকোতে দেয়া বিছানো ধান, আর পড়ে থাকে বৃত্তাকার ধানের মাঝে কিষানির পায়ে আঁকা ঈষৎ স্ফীত বৃত্তগুলি। জেলে নৌকাগুলি থেমে যায় তপ্ত রোদের নিচে সারি সারি, জল থেকে তোলা জেলেদের জাল পড়ে থাকে নৌকার পাটাতনে রূপালী বুদবুদ বুকে নিয়ে, কারখানার শব্দ থেমে যায়, যেন অকস্মাৎ মেশিনগুলো বিকল হয়েছে সব একযোগে, শ্রমিকের গায়ে ঘাম ঝরে, চোখ থেকে জল, এ কোন পাপের ফল, অসময়ে দিনের আলো নিভে যাবার শঙ্কায় কপালে ভাঁজ পড়ে সবার, এ যে ঘোর অমঙ্গল। এই তরুণ কৃষক, এই মুখ গবাদি ও তাদের রাখাল, আর এই দুঃখিনী কিষানি, এই জেলে আর এই শ্রমের পূজারী শ্রমিক শোকে বিহ্বল, কর্ষিত জমি রাখালের বাঁশি আর বিছানো ধান, কারখানার মেশিন আর জেলেদের জাল, বাংময় হয়ে ওঠে শোক শব্দে, পিতা তুমি নেই। খুব ভালো লাগলো ফরিদ, তুমি আরো পড়ো, কবিতা পড়ো। আচ্ছা, যেটা পড়লাম সেটা আমার প্রথম কবিতা গ্রন্থ রোদবুনি ছায়াপথেতে ছাপা হয়েছে। এরপরে আমি একটা কবিতা পড়তে চাই,
আচ্ছা, এটাই পড়ি, হাতের কাছে যেটা পেলাম, কারণ শ্রোতাদেরকে তো আর অপেক্ষায় রাখা যাবে না, খুব সীমিত সময়ের জন্য আমরা এসেছি। কান্না। কান্নার মানে বুঝি, কান্নায় মায়ের নাম, কান্নার মায়ের নাম দুঃখ। শিশুদের দেহের ভেতর আর অন্যদের মগজের ভেতর দুঃখ নামের জননী কান্না নামের কন্যার জন্ম দেয়। কত রকমের দুঃখ আছে দুঃখের দুনিয়ায়, লাল দুঃখ ক্রোধের মাস্তুত ভাই, নীল দুঃখ বেশ নীরব কিন্তু ভীষণ গভীর। আমার আছে হলুদ রঙের এক প্রকার দুঃখ, হলুদ যেন কোথায় বসন্তের সাথে মিশেছে। হলুদ দুঃখ খুব বেশি গভীর নয়, তবু তা কখনো কখনো করোনা ভাইরাসের মতো নিরীহ চেহারা ছেড়ে বিনাশী হয়ে উঠতে চায়। আমার এক নীল প্রজাপতির সাথে প্রেম ছিল। নীল প্রজাপতিটির নাম ছিল রাত্রি। রাত্রির গভীর বুকে ছিল হলুদ দুঃখ। রাত্রির চারপাশের অন্ধকার প্রাকার ভেঙে সেই হলুদ দুঃখ আমার দেহে মগজে এসে বসতি গেড়েছে। এখন আমি বুঝতে পারি কান্নার মানে, বুঝতে পারি জাপানি মেয়েদের মতো সঙ্গমকালে তারও কেন কান্না পেত। আরো পড়বো? হ্যাঁ, আরো পড়ো। একটা কবিতা পড়বো বলে আমি খুব গুছিয়ে রেখেছিলাম, সেই কবিতাটা আমি হঠাৎ কাগজের এলোমেলো অবস্থায় নিয়ে ফেললাম কিনা। আচ্ছা, বেশ, আমাদের ফরিদ খুঁজতে থাকুক। পেয়েছো? ঠিক আছে। আমি একটু জানিয়ে রাখি যে আমাদের অংশবাণী সম্পাদক জোবায়ন সন্ধি সন্ধি ধীরে ধীরে সুস্থ হচ্ছে। দুটো বড় অপারেশন হয়েছে, বুঝতেই পারছেন, সময় লাগবে। এবং আগামী শনিবার আমার সঙ্গে থাকবেন কবি চিত্তরঞ্জন হীরা সেতু সঞ্চারে। আপনাদের উপস্থিতি কামনা করি। এবার আবার আমরা ফরিদের কবিতায় ফিরবো। ফরিদ, পড়ো। ধন্যবাদ শোভনদা। লিখেছিলাম কতদিন আগে, সেদিন মানুষ বলছিল আর ভালো লাগছে না ঘরে বসে থাকতে, অনেক তো হলো, এবার একটু ঘর বার করা যাক। আমি ওকে বললাম, প্রথমে জানালা খুলে দেখো পৃথিবী আগের মতো হলো কিনা। সে জানালা খুলে আবার বন্ধ করে দিল। ঘর বার করবার কথা আর একবারও বলল না। মানুষকে বড় ভালোবাসি আমি, ওর ম্লান মুখ দেখে বিষাদে আচ্ছন্ন হয়ে পড়ি। কিছুদিন পর ওকে বললাম, এবার ছাদে গিয়ে দেখে আসতে পারো পৃথিবী তোমার জন্য নিরাপদ হলো কিনা। সে প্রবল উৎসাহে সিঁড়ি ভেঙে চিড়ে কোঠা পেরিয়ে ছাদে গিয়ে পৌঁছল। দেখলো আকাশ ভরা পাখি। আমাদের বাড়ির চারপাশে গজিয়েছে অসংখ্য গাছ, গাছের ফাঁকে ফাঁকে ছোট বড় ঝোপঝাড়, একদম অরণ্য। মানুষ ফিরে এলো ঘরে, বাইরে বেরোবার নাম নিল না। বহুকাল পরে মানুষের বড় ছেলেটা বাইরে বেরোতে চাইলে ওকে বললাম, জামা কাপড় ছেড়ে প্রাকৃতিক মানুষ হয়ে বাইরে বেরোতে পারো, অরণ্য তোমাকে গ্রহণ করবে। দারুণ দারুণ। এবারে আমরা তোমার দুটো বই আছে তোমার প্রকাশিত, তাই তো? তো তোমার এই দুটো বই নিয়ে 2018 সালে প্রথম কবিতা গ্রন্থ রোদ বুনি ছায়াপথে প্রকাশিত হয় এবং 2019 সালে বিষাদের সঞ্চয় হিসেবে। এই দুটো বই নিয়ে একটু বলো। প্রকাশ মানে কবিতা লেখা, প্রকাশ কাল, এই বই দুটো নিয়ে কোনো কথা থাকলে, গল্প থাকলে বলো একটু। আরেকজন এসছেন তানিয়া হাসান, তাকে স্বাগত জানাই। হ্যাঁ, বলো। এই বই দুটো আমি স্ক্রিনে দেখালাম, এই বই দুটোই বেরিয়েছে। কিন্তু এই বই দুটো রোদবুনি ছায়াপথে আমার প্রথম কবিতার বই 2018-তে বেরোয়। এটা প্রকাশ করেছিল রাইটার্স, আমাদের বাংলাদেশ রাইটার্স ক্লাব আছে একটা খুব পুরনো সংগঠন,
সেটাতে সেটার একটা প্রকাশনা প্রকল্প চালু করবে বলে ভাবছিলেন। তো আমি যখন বললাম তখন উনি বললো যে আমার প্রকাশনা এই রাইটার্স ক্লাবের যে প্রকাশনা সংস্থা হবে লেখক প্রকাশ, সেই লেখক প্রকাশের প্রথম কবিতা বই হোক এটা। আমি সানন্দে রাজি হলাম যে ঠিক আছে, যে কোনো কিছুতেই আমি যদি প্রথম হতে পারি খারাপ কি। তো আমি সেই বাংলাদেশ রাইটার্স ক্লাবের প্রকাশনা সংস্থা লেখক প্রকাশ থেকে প্রথম বেরোলো এই রোদমণি ছায়াপথে কবিতার বইটি 2018 সালের বইমেলায় ফেব্রুয়ারিতে। তো মেলায় রাইটার্স ক্লাবের স্টলে আমার এই বইটি বিক্রির শীর্ষস্থানে ছিল। সেটা এই কারণে নয়, খুব বিনয়ের সাথে স্বীকার করছি, এই কারণে নয় যে খুব ভালো কবিতা লিখেছি, পাঠক প্রিয়তা পেয়েছে, দলে দলে পাঠক ছুটে ছুটে এসে কিনেছে, তা নয়। আমি খুব কমিউনিকেটিভ একজন মানুষ, যোগাযোগ প্রবণ। আমি প্রচুর মানুষের সাথে আমি খুব বন্ধুত্ব করি, আমার বন্ধুত্বের পরিধিটা অনেক ব্যাপক। সেই বন্ধুরাই কিনেছে বইটা, কেউ কেউ 4-5টা কপি করেও কিনেছে আমাকে উৎসাহিত করবার জন্য। তো সেইভাবে বইটা প্রায় 200 কপি বিক্রি হয়েছে 2018-তে সেই বইটা। তো এটা গেল রোদমণি ছায়াপথের গল্প। এরপর কবিতা তেমন ছিল না প্রকাশ করবার মতো, কিন্তু আমাদের পরিবার প্রকাশনীর সোহানুর রহিম শাহন প্রকাশক, তারপর আমাদের কথা সাহিত্যিক আমার শ্রদ্ধেয় সিনিয়র ফ্রেন্ড মনি হায়দার, সে বললো যে তুমি বইমেলাটা এনজয় করতে পারবে না যদি একটা বই না থাকে। 2019-এর কথা এটা। ওই যে একটা বই করো, কবিতা যা আছে এগুলো দিয়ে একটা বই করে ফেলো, তাহলে মেলায় আসবার একটা আকর্ষণ তৈরি হবে, মেলাটা এনজয় করতে উপভোগ করতে পারবে। সেই থেকে সেই বিষাদের সঞ্চয় হিসাবটা করা। কিন্তু এগুলো আসলে আমি এখন যখন আমি বইগুলো হাতে নেই পড়ি, তখন আমি বুঝতে পারি যে এগুলো ছাপাবার যোগ্য নয়। আজকে খুব সত্যি কথা বলি, ছাপা ব্যাপারটা, বই প্রকাশের ব্যাপারটা এত সহজতর হয়েছে যে কেউ চাইলেই বই একটা বের করে ফেলতে পারে। তার দৃষ্টান্ত আমি। এগুলো যদি লেখার মান হিসেবে ছাপানোর ব্যাপার থাকতো তাহলে এগুলো ছাপা হতো না কখনো। এই কবিতা বইগুলো আমি কাউকে দিই না এই কারণে। এগুলোতে খুব হয়তো গোটা 3-4 কবিতা থাকতে পারে যে কবিতাগুলো কবিতা হয়ে উঠেছে। অধিকাংশ কবিতাই নানান কবিতার যে অঙ্গ, সেই অঙ্গগুলো হাত পা নাই, বিকলাঙ্গ এক কবিতা গ্রন্থ আমি বের করেছি। আমার দুঃখ হয় এজন্য। কবিরা সাধারণত এরকম অকপট আত্মসমালোচনা করেন না, যেটা ফরিদ করলো। এর জন্য ফরিদকে ধন্যবাদ। এটাই প্রমাণ করে যে ফরিদের ইচ্ছে শক্তি ওকে আরো এগিয়ে নিয়ে যাবে। ফরিদ জুয়েল মাজার এসছেন, কত যে ভালো লাগছে আমার বড় ভাই ফরিদ ছিবাতুল্লাহকে দেখে, এমন প্রাণের মানুষ কজন আছে ভবে। অসীম বিশ্বাস জুবায়েনের সন্ধির ওই সুস্থতা কামনা করেছে। প্রদীপ লিখেছে, বাংলাদেশে এটাই সবচেয়ে গর্বের যে সমস্ত দেশের মানুষ একটি ভাষাতেই কথা বলে ফরিদ ভাই, এবং একটি ভাষার একজন মহান কবি ও দার্শনিকের লেখা দুদেশের জাতীয় সঙ্গীত হয় একজন কবি। যাই হোক, এগুলো তো আমাদের সম্পদ। আমরা ফরিদের বই প্রকাশের গল্প শুনলাম, বইয়ের কথাও শুনলাম। ফরিদের জন্য অফুরন্ত শুভেচ্ছা থাকবে। এবার আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। 38 মিনিট প্রায় হয়ে গেল, প্রায় 40 মিনিটের মতো হতে চলেছে। আমরা শেষ করব। আমি একটা সবাইকে প্রশ্ন করি, তাহলে তোমাকে বলা হলো আচমকা তোমাকে নির্বাসনে যেতে হবে, নির্বাসিত করা হলো, তুমি অনেক বড় রাষ্ট্র বিরুদ্ধে অপরাধ করেছো, তোমাকে পাঠা হবে। তো তোমাকে 3টে বই নেওয়ার কথা বলা হবে, তুমি কোন 3টে বই নেবে? 3টে বই যদি নিতে বলা হয়, সেক্ষেত্রে আমি আসলে রবীন্দ্র রচনাবলী নিব সাথে, বেশ। আর নেব মহাভারত। বেশ। আরেকটা যদি বলি তাহলে তাৎক্ষণিকভাবে আসলে বলা সম্ভব না।
খুব মানে আপনি যেভাবে প্রশ্নটা করেছেন তাৎক্ষণিকভাবে, ওভাবে তো আসলে আমি সিলেক্টিভ হতে পারবো না, কিন্তু আহ, আমি মহাভারত এবং রবীন্দ্র রচনা বলেই নিব। বেশ, রবীন্দ্র রচনা বলেই তো অনেকটা কাভার করে যাচ্ছে, তিনটের বেশি হয়েছে রবীন্দ্র রচনা বলি। ঠিক আছে, এটাই যথেষ্ট। আজকের মতো অনুষ্ঠান তো শেষ করব, তার আগে তোমাকে অংশুমানীর পক্ষ থেকে এই মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাই। আর তুমি বাংলাদেশে আবার ভাই বলে বড়দাকে, আমরা এখানে ছোটদের ভাই বলি, এই একটা গোলমাল হয়ে যায়। আচ্ছা আমি ওকে ভাই বলছি ছোট হিসেবে, অনেক ছোট। যাই হোক, আচ্ছা। আর তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। তুমি যদি অংশুমালীকে কিছু বলতে চাও বলতে পারো। হ্যাঁ, অংশুমালী তো খুব ভালো। আমি ক্ষণকালও দেখি, কাকন রেজার ক্ষণকাল দেখি, আর আপনার সেতু সঞ্চার দেখি। আমি ফেসবুক লাইভ আরো অনেক দেখেছি। এর মধ্যে অংশুমালীর এই ফেসবুক লাইভ অনুষ্ঠানটা আমার কাছে ভালো লাগে, মানে সব দিক থেকেই ভালো লাগে। এখানে কথা বলার সুযোগ থাকে প্রাণ খুলে, কোনো বাধা নাই, বিপত্তি নাই। তো অংশুমালী আর যে মোটিভ, যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে কাজ করছে, বিশ্বব্যাপী বাঙালি সংস্কৃতির লালন, এটা যেন আমরা করে যেতে পারি। অংশুমালী তার লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনে সফল হোক, এই কামনা করি। আর আমি অংশুমালীর সকল দর্শককে বলবো, আপনারা নিয়মিত অংশুমালীর সাথেই থাকুন। ধন্যবাদ। আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করব। তার আগে অরুণ আইন, অত্যন্ত বর্ষিয়ান মানে গদ্য শিল্পী অরুণদা এসছেন। অরুণদা, আপনি পরে রেকর্ডেড ভার্সনটা দেখে নেবেন, আমি টাইমলাইনে শেয়ার করব। আমাদের অনুষ্ঠান এখন শেষ করতে হচ্ছে। জুয়েল মাঝার তোমাকে বলেছেন স্পষ্টবাদী, সত্যবাদী, হৃদয়বান, বন্ধুবৎসল, এমন মানুষের বন্ধু হতে পারে গর্বিত। যাই হোক, রাহুল গাঙ্গুলি লিখেছে ভালো লাগছে ফরিদ ভাইয়ের আলোচনা। যাই হোক, আমরা এই এখানেই আমরা এই অনুষ্ঠানটা শেষ করি আজকের মতো। শনিবার আবার দেখা হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন, ভালোভাবে সময় কাটান, সাবধানে থাকুন। বিদায়।